আবার কিছু আছে যে ইন্টেস্টাইন নেই। এখন তাদের ইন্টেস্টাইন না থাকলেও অল্প একটু অংশ কিন্তু আছে, স্টোমাকের পরে কিছু অংশ এক্সটেনশন দেখা যায় ইন্টেস্টাইনের মতোই। তো যেখানে আর কি ওইসব অ্যাবজর্পটিভ সেল গুলো, বিশেষ করে ব্রাশ বর্ডার লাইন বা তোমার কি বলা হয় যেগুলা ম্যাম ভিলাই, মাইক্রোভিলাই। হ্যাঁ, ভিলি লাইক স্ট্রাকচার আর কি, মাইক্রোভিলি। মাছের ক্ষেত্রে তো ভিলি নাই, মাইক্রোভিলাস আর কি। তো ওরকম যদি যেসব জায়গায় থাকবে সেইভাবে। আর অ্যাবজর্পশন তো একই রকম সিস্টেম। জি ম্যাম, আমাদের যদি আলাদাভাবে ম্যাম কোশ্চেন হবে না যে ম্যাম মানে আমাদের যদি স্টোমাক অ্যাবজর্পশনের কোশ্চেন আসে, শুধু আমরা ইন্টেস্টাইনের পার্টটা লিখবো নাকি স্টোমাকটাও একটু তোমাদের লিখবো, সেটা ম্যাডাম সেইরকম বলতেছি কিছু আমরা। আসবে না, তোমাদের অ্যাবজর্পশন কিভাবে হয় নিউট্রিয়েন্ট গুলো সেটা তোমাদের ইন ডিটেইলসে লিখতে হবে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। সেটাই, এখানে বলা হবে না যে স্টোমাকে হলো না ইন্টেস্টাইনে হলো। এখন এক্সাম্পল হিসাবে যে কোনো যদি একটা মাছ দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা হয়তো ক্লারিফাই করতে পারো যে এর ক্ষেত্রে এরকম নেই, তাহলে এখানে হতে পারে বা এইসব জায়গায় হতে পারে, বাট প্রসেসটা সেম। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। তোমাদের যেখানে শেষ করেছিলাম আমি ফাংশন অফ মেটাবলিজম, না বিভিন্ন যে ফ্যাক্টরস গুলো ছিল সেগুলো মোটামুটি শেষ করেছি, দ্রুতই শেষ করেছি আসলে। ওগুলো জাস্ট দুই একটা কথা, তো এর জন্য তোমরা লিখতে পারবে এই পর্যন্ত আর কি। ফাংশনস অফ মেটাবলিজম, মেটাবলিজমের কি কি ফাংশন। এখানে একটু কথা যেটা হচ্ছে, এটা একটু জানার জন্য তোমাদের স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন মানে হচ্ছে কি পরিমাণ এনার্জিটা, এনার্জেটিক কস্ট ফর প্রসেসিং অ্যান্ড অ্যাসিমিলেটিং অফ ফুড, খাবার যে খেলো সেটা প্রসেস করা এবং এই ফুডটাকে অ্যাসিমিলেশন বা তোমার অ্যাবজর্পশন করা, এবং পরবর্তীতে মেটাবলিজম বা যে প্রসেসে চলে যায়, যেমন ডিঅ্যামিনেশন অফ প্রোটিনস এক্সট্রা বা অতিরিক্ত হয়, কারণ আমরা জানি যে প্রোটিনটা অ্যাবজর্ব হতে পারে না। অন্যান্য খাবার যেমন গ্লুকোজ বা লিপিডটা বডিতে ডিপোজিশন করতে পারে, কিন্তু প্রোটিনটা যদি এক্সট্রা বা এক্সেস থাকে তাকে ডিঅ্যামিনেশন বা যেটা বলা হয় যে কি অ্যামোনিয়া প্রডিউস করে বডি থেকে বের করে দিবে। তো এগুলো প্রসেসকে একসাথে বলা হয় স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন একটু দুইটা মাছের ক্ষেত্রে কি রকম হতে পারে, যেমন একটা মাছ যদি সে অ্যাক্টিভলি মুভমেন্ট না করে খায়, যদি একটু সেডেন্টারি টাইপের বসে বসে খেলো, লার্জ মাউথ ওয়াশ, তার গ্রোথ হলো। আরেকটা হচ্ছে অ্যাক্টিভলি ফরেজিং স্কিপ জ্যাক টোনা ফিশ, যে আর কি ঘুরে ফিরে ধরে ধরে খায়, ফরেজ করে, তাদের ক্ষেত্রে কিরকম হতে পারে। এখানে দেখো মেটাবলিজম, স্ট্যান্ডার্ড মেটাবলিজমে কতটুকু এনার্জি, তারপরে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশনে কি পরিমাণ এনার্জিটা তাদের লস হয়, অ্যাক্টিভ মেটাবলিজমে কতটুকু, এবং দেখা যাচ্ছে তাদের গ্রোথের ক্ষেত্রে সবচেয়ে বেশি এনার্জিটা, আর বাকি ওয়েস্ট প্রোডাক্ট বা এক্সক্রিটরি প্রোডাক্টের জন্য। আর স্কিপ জ্যাক টোনা, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এদের সুইমিংটা করতে হয়, ধরে ধরে খেতে হবে, এদের বেশিরভাগ এনার্জিটাই অ্যাক্টিভ মেটাবলিজমে ইউজ করে থাকে, এবং অন্যান্য ক্ষেত্রে একটু কম, এবং গ্রোথেও কম পরিমাণ এনার্জি ইউজ করে থাকে। এটা জাস্ট জানার জন্য আর কি, কাদের ক্ষেত্রে কিভাবে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, এগুলো জানা থাকা ভালো, যে খাবার যেটা খেলো বা মেটাবলিজম হওয়ার পরে তার এনার্জিটা কোথায় কোথায় লস বা কস্টটা হচ্ছে। এখন যেটা আসো যে আজকে একটু ওভারঅলি প্রথমে যেটা, যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, হ্যাঁ, 3 ধরনের খাবার খেলো মাছ, যেটাই এগুলো মেটাবলিজম হয়ে কি হচ্ছে সবারই ক্ষেত্রে, যেটা হচ্ছে 3টা প্রোডাক্টের ক্ষেত্রেই, প্রোটিন যদি বলি, কার্বোহাইড্রেট এবং লিপিড, সবাইকেই অ্যাবজর্পশনের যখন হয়, কারো ক্ষেত্রে গ্লুকোজ, কারো অ্যামাইনো অ্যাসিড, কারো হচ্ছে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। তো এই খাবারগুলো বা এই নিউট্রিয়েন্ট গুলো কোন পর্যায়ে আসার পরে তাদের মেটাবলিজমে দেখা যাচ্ছে দুইটা ধাপ, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজমে হচ্ছে যে ওই
প্রোডাক্ট গুলো সিনথেসিসে চলে যাবে, গ্লুকোজ হয়তো সিনথেসিস হয়ে গ্লাইকোজেন, তারপরে হচ্ছে লিপিড বা ফ্যাটটাকে স্টোর করে বা তারা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড হিসাবে বডিতে জমা করবে। তারপরে হচ্ছে প্রোটিনটাকে তারা হচ্ছে বিভিন্ন, যেহেতু প্রোটিনটাকে অ্যাবজর্ব করতে পারে না, অন্যান্য অ্যামাইনো অ্যাসিড প্রিকারসর বা রিসোর্সেস, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা আদার সিনথেসিস বডিতে, অথবা ট্রান্সঅ্যামিনেশন বা ডিঅ্যামিনেশন, এইসব প্রসেসে তাদের হেল্প করে থাকে। তো এরা যখন হচ্ছে তারপরে অ্যানাবলিজমের পর বা ক্যাটাবলিজম বা যেটা হচ্ছে যে ব্রেকডাউন হয়ে সেখান থেকে আমরা এনার্জিটা কিভাবে পাবো, এনার্জিটা কেন প্রয়োজন? এনার্জি প্রয়োজন হচ্ছে ফার্দার সেলুলার রেসপিরেশন, বডিটাকে যে রেসপিরেশন বডির ইয়ের জন্য, এবং ফার্দার হচ্ছে আমাদের বডিতে সিনথেসিসের জন্য, বডি রিপেয়ারিং, ইনহেলিং, তারপর রিপ্রোডাকশন এন্ড আদার প্রসেস, আদার বডির যে মেকানিজম গুলো আছে সেগুলোর জন্য ক্যাটাবলিজম প্রয়োজন। এই ক্যাটাবলিজম হতে হলে দেখা যাচ্ছে যে এই গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল সবাইকে এই যে গ্লাইকোলাইসিস সাইকেলে ঢুকতে হলে এসিটাইল কোয়ে পর্যন্ত আসতে হবে। এসিটাইল কোয়ে হয়ে তারপর গ্লাইকোলাইসিস বা পাইরুভেট হয়ে এসিটাইল কোয়ে, সবারই ক্ষেত্রে এই প্রোডাক্টটা হতে হয়। তারপরে টিসিএ সাইকেলে প্রবেশ করে এবং সবারই একই রকম দুইবার এই সাইকেলটা দুইবার হয়ে যে এটিপি তৈরি হয়। দেখা যাচ্ছে যে 36 মোল এটিপি, যেটা পরবর্তীতে তাদের এনার্জি প্রডিউস বা আদার্স ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে যদি আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম যদি বলি, সেটা আবার আমরা ফ্যাটস এবং প্রোটিন বা সবার ক্ষেত্রে একই রকম ভাবে করতে পারবো। তো ইন ডিটেলস এখানে আমি কার্বোহাইড্রেটটাই করছি, তোমরা একটু দেখো। কার্বোহাইড্রেটটা লিভিং অর্গানিজমে কিভাবে হয়ে থাকে, সাধারণত পলিস্যাকারাইড, স্টোরেজ এনার্জি, স্টার্চ এবং গ্লাইকোজেন। আমাদের হিউম্যান বডি বা ফিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের স্টোরেজ এনার্জি। কারণ স্টোরেজ এনার্জি কেন প্রয়োজন? অনেক সময় মাছ স্টারভেশন বা স্ট্রেস অবস্থায় খাবার না থাকলো, যেমন হিউম্যান আমরা ফাস্টিং করি, হ্যাঁ, ফাস্টিং এর সময় তখন স্টোরেজ এনার্জি প্রয়োজন, কারণ ব্রেইনের এনার্জি দেওয়ার জন্য গ্লুকোজ অবশ্যই লাগে। ব্রেইনে যদি অনেক সময় গ্লুকোজ না পৌঁছে, অনেকেই দেখা যায় ফিট হয়ে যায়, সেন্সলেস হয়ে যাও। তোমরা না খেয়ে আসো অনেক সময় ক্লাস করতে, এবং মেয়েরা দেখো বেশিরভাগ সময় সেন্সলেস হয়ে যাচ্ছে। তো এই ধরনের জন্য স্টোরেজ এনার্জি হিসাবে যেটা প্রয়োজন গ্লাইকোজেন অথবা স্টার্চটা প্ল্যান্টের ক্ষেত্রে, আর অ্যানিমেলের ক্ষেত্রে গ্লাইকোজেন। তাহলে কার্বোহাইড্রেট খুবই ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্টস। এবং শুধু যে স্টোরেজ এনার্জি তা না, এটা হচ্ছে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে স্ট্রাকচারাল কম্পোনেন্টস, যেমন প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ তাদের বডির স্ট্রাকচার দিয়ে থাকে, আর আর্থ্রোপডসের ক্ষেত্রে তোমরা যেমন শ্রিম্প, ক্র্যাব, এদের ক্ষেত্রে কাইটিন, তাই না? আরো যেটা হচ্ছে যে এটিপি, এফএডি এবং এনএডি, আরএনএ, ডিএনএ, এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট কোএনজাইম হিসাবে, এই কোএনজাইম গুলোর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসাবেও কার্বোহাইড্রেট রয়েছে। সেখানে হয়তো স্ট্রাকচারটা ভিন্ন, 5 কার্বন মনোস্যাকারাইড রাইবোস। এন্ড দেখা যাচ্ছে যে ডিঅক্সিরাইবোস, ডিএনএ এর ক্ষেত্রেও ডিঅক্সিরাইবোস, তাহলে হচ্ছে একটা হচ্ছে রাইবোস, আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস হিসেবেও কার্বোহাইড্রেটটা কাজ করে থাকে। The saccharide and their derivatives includes many other important biomolecules that play key roles in the immune system. এগুলো খুবই ইম্পর্টেন্ট মানুষ বডির ইমিউন সিস্টেমের জন্য, ফার্টিলাইজেশন, প্রিভেন্টিং প্যাথোজেনেসিস, ব্লাড ক্লটিং এন্ড ডেভেলপমেন্ট। তো কার্বোহাইড্রেটের মধ্যে তোমাদের যেটা হচ্ছে কার্বোহাইড্রেট তোমরা জানো ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, এবং যেখানে ওয়াটারের যেমন রেশিও থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন অ্যাটমের যেমন 2:1 সেরকমই, তবে C6H12O6 বা CmH2ON, এখানে M এর যে ইটা আর N এর যে ইটা হবে সেটা ডিফারেন্ট। যেমন সাধারণত C6 হলে এখানে H12O6 হবে। আর কিন্তু রাইবোজের ক্ষেত্রে বা ডিঅক্সিরাইবোজ, যেগুলো ডিএনএ এবং আরএনএ অথবা কোএনজাইম, এটিপি, এফইডি, এনএডি,
এদের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে C5H10O4। এবং কার্বোহাইড্রেটস কয় ধরনের দেখা যাচ্ছে? ইনটু 4 chemical groupings: monosaccharides, disaccharides, oligosaccharides and polysaccharides. সাধারণত দেখা যাচ্ছে যে monosaccharides and disaccharides গুলো একটু smaller, lower molecular weight carbohydrates are commonly referred to as sugars. এদেরকে সুগার হিসেবেই বলা হয়। এবং সুগার আর স্যাকারাইড একই কথা। স্যাকারাইড শব্দটা গ্রিক ওয়ার্ড স্যাকারোস বা মিনিং হচ্ছে সুগারস। In the scientific nomenclature of carbohydrates is complex. Carbohydrate যে nomenclature, কারণ হচ্ছে the names of monosaccharide and disaccharides very often end in the suffix os, মানে এটা আসলে বাজিক্যালি ইউজ করা হয়। যেমন গ্রেপের যে সুগার is the monosaccharide glucose, এটাও গ্লুকোজ। কেইন আখের যে সুগার is the disaccharide, এটাও সুক্রোজ, কিন্তু সুগার। and milk sugar, মিল্কের যেটা হচ্ছে disaccharide ল্যাকটোজ। তাহলে হচ্ছে যে স্যাকারাইড কথাটাই বলাই ভালো। তা এটা সুগারস বলি, সুগারস ডাইস্যাকারাইডও হতে পারে, মনোস্যাকারাইডও হতে পারে। এবং এই সুগারের ডিফারেন্স হচ্ছে কারো ক্ষেত্রে গ্লুকোজ, কারো ক্ষেত্রে সুক্রোজ, কারো ক্ষেত্রে হচ্ছে ল্যাকটোজ হতে পারে। আচ্ছা সরি, আজানের কারণে একটু করেছিলাম। তো যেটা হচ্ছে পরবর্তীতে যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজম বা মেটাবলিজমের ফাংশন তোমাদের পড়াইছে, এটার দরকার নাই। মেটাবলিক পাথওয়েজ যেটা হচ্ছে দুই ভাবে, যেটা অ্যানাবলিক পাথওয়েজ যেখানে সিনথেসিস হবে সাবস্টেন্স, আর একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়েজ ব্রেকডাউন অফ কম্পাউন্ডস। এবং যেখানে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডস হিসেবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে প্রডিউস হতে হবে। Intermediates are compounds which are formed as pathways proceed. An example of an intermediate in energy production is water. অনেক সময় intermediate compound হিসেবে water তৈরি হয় এবং এইটা water is recycled through the body as a source of metabolic water. এবং এই ওয়াটারটা রিসাইকেল হয় মেটাবলিক ওয়াটার হিসাবে। এবং ক্যাটাবলিজমের ফলে যে এনার্জি প্রডিউস হয় সেখানে বাই প্রোডাক্ট হিসাবে আমরা কি পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, ওয়াটার এন্ড হিট। এবং গ্লুকোজটা হচ্ছে প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে একটা কি ফুড মলিকুল ফর মোস্ট অর্গানিজম, এন্ড ইট ইজ দ্য সেন্ট্রাল সাবস্টেন্স ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম। ডাইজেশনের সময় কার্বোহাইড্রেটস আর হাইড্রোলাইজড টু দ্য মনোস্যাকারাইডস গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ।
which are absorbed into the bloodstream through the lining of the small intestine. ATP is the main energy source for cells. ATP যেটা তৈরি হবে যেটা and is the goal of energy production from the nutrients we consume. ফাইনাল যে নিউট্রিয়েন্টস গুলো আমরা খেলাম তার ফাইনাল গোলই হচ্ছে ATP প্রডিউস করা, যেখান থেকে আমরা এনার্জি পাবো। এবং এই ATP প্রডিউস হয় মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে প্রচুর পরিমাণে অক্সিডেটিভ ফসফোরাইলেশন অকার্স হয়, কারণ এখানে এনজাইম গুলো পাওয়া যায়। টিসিএস সাইকেলের যে এনজাইম গুলো আছে সে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে অবস্থান করে। অ্যানারোবিক রেসপিরেশন তোমরা যেটা জানো হয় নো অক্সিজেন ইজ প্রেজেন্ট। অ্যারোবিক আমাদের যেটা হচ্ছে অ্যারোবিক মাছের ক্ষেত্রে অ্যারোবিক respiration is the oxygen requiring degradation of food molecules and production of ATP and is the one we shall be concerned within carbohydrate metabolism. Carbohydrate metabolism এ 3 basic steps, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর অক্সিডেটিভ ফসফোরাইলেশন। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজ that leads to pyruvate, pyruvate তৈরি হবে। এবং এখানে 2 molecules of ATP, তাহলে প্রতি অণু গ্লুকোজ থেকে 2 মোল ATP আমরা পাবো। এবং এখানে যেটা আর produced by substrate level phosphorylation, phosphate transfer from organic compounds কিভাবে হয় যেটা তোমরা জানো, ADP forming ATP, এখানে ADP এবং ADP থেকে 2টা ATP পাওয়া যায়। 2 molecules are ATP are consumed in the conversion of glucose to fructose 1,6 biphosphate. The first substrate level phosphorylation of glycolysis is a phosphoryl group transfer from 1,3 biphosphoglycerate to ADP. The second is the a phosphoryl group transfer from phosphoenol pyruvate to ADP. এবং NAD plus is also reduced to NADH as glyceraldehyde 3-phosphate is oxidized. The reaction of glycolysis and an interactive glycolytic pathway are available. এরপর আসো সাইট্রিক অ্যাসিড সাইকেল। Pyruvate from glycolysis enters into the citric acid cycle. These cycles occurs in the mitochondria of the cell in aerobic condition. The pyruvate loses a carbon dioxide group forming acetyl-CoA. The compound which forms a link for many other pathways, যেটা বলা হয়েছে যে acetyl-CoA হলে অন্যান্য সবগুলোর ক্ষেত্রে যেমন প্রোটিন বা লিপিড যাদের ক্ষেত্রেই বলি তাদের ক্ষেত্রে এই acetyl-CoA হতে হবে and helps build other compounds. The citric acid cycle pathway consists of 8 reactions that process incoming molecules of acetyl-CoA. The carbon atoms leaves the cycle in the form of molecules of carbon dioxide. The hydrogen atoms and electrons leave the cycle in the form of reduced coenzyme NAD এবং FADH. The cycle is regulated by 3 allosteric enzymes in response to cellular levels of ATP. One acetyl-CoA molecule entering the citric acid cycle produces 3 molecules of NADH, 1 of FADH, and 1 of GTP. এখানে যদি আমরা একটু দেখি যে কোথায় কিভাবে যে এই যে কোএনজাইম গুলো তারা ট্রান্সফার হয় যে গ্লাইকোলাইসিস, তারপরে সেটা টিসিএস সাইকেলে প্রবেশ করে। গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে এবং ইন্টারমেমব্রেনাল স্পেসে দেখা যাচ্ছে কিভাবে ইলেকট্রন গুলো ট্রান্সফার হয়ে হাইড্রোজেন আয়নের প্রেক্ষিতে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন যেটা বলা হয়, এখানে যেহেতু ফসফেট
এডিনোসিন ডাইফসফেট থেকে দেখা যাচ্ছে ফাইনালি এটিপি, হ্যাঁ, এডিনোসিন ট্রাইফসফেট। এর জন্য এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা গ্লাইকোলাইসিসের পরবর্তীতে আরো আছে যেগুলো ক্রেবস সাইকেল বা টিসিএস সাইকেল এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এরপরে আসো অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। The electron transport chain is the primary site for ATP synthesis and occurs in the mitochondria. This pathway involves a in the series has an increasing affinity for electrons. 4 of the carriers known as cytochromes contain iron, which accepts and then transfer the electrons as NADH and FADH to release their hydrogen atoms and electrons. NAD plus and FAD are regenerated for return to the citric acid cycle. আবার দেখা যাচ্ছে এখানে NAD বা FAD যেগুলোই হলো সেগুলো আবার সাইট্রিক অ্যাসিড সাইকেলে পুনরায় রিজেনারেট করে আবার প্রবেশ করে আবার হয়তোবা টিসিএস সাইকেলে তারা হেল্প করে থাকে এই কোএনজাইমগুলো। There are 3 sites within the electron transport chain where the decrease in free energy is sufficient to convert ADP to ATP. Oxidative phosphorylation is the process by which NADH and FADH2 are oxidized with concomitant production of ATP. 2 molecules of ATP are produced when FADH is oxidized and 3 molecules of ATP are produced when NAD is oxidized. দেখা যাচ্ছে the synthesis of ATP occurs because of a flow of proton across the inner mitochondrial membrane. The complete oxidation of 1 glucose molecules by the citric acid cycle and oxidative phosphorylation yields 36 molecules of ATP. 2 molecules of ATP যেখানে 2 molecules আসে গ্লাইকোলাইসিস থেকে আর বাকি পুরোটাই হচ্ছে টিসিএস সাইকেল এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন থেকে আসে থাকে। এখন এখানে যেগুলো যেগুলো আমি এটা পড়লাম এইটা হচ্ছে এই একটা চিত্রের মাধ্যমে সম্পূর্ণটা ব্যাখ্যা করা যাবে, মানে এইটাই হচ্ছে সেই মেইন এইটা টিসিএস সাইকেল এন্ড দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কিভাবে এনএডি এফএডি এবং জিডিপি যেগুলা থেকে ফাইনালি এটিপি তৈরি হয়। সম্পূর্ণরূপে সামারি করলে যেমন গ্লাইকোলাইসিস থেকে দেখা যাচ্ছে প্রথমে যে 4 এডিপি থেকে 4 এটিপি হয় সেখান থেকে বাই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন আবার ইউজ টু ইনিশিয়েট গ্লাইকোলাইসিস, যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাই এনার্জি কিছু খরচ হয় এখানে আবার 2টা এটিপি তারা ইউজ করে এবং ফাইনালি দেখা যাচ্ছে যে নিড 2 এটিপি গেইন টু সেল। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এন্ড টিসিএস সাইকেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে 4টে এটিপি হয় ফ্রম NADH প্রডিউসড ইন গ্লাইকোলাইসিস। এটিপি থেকে এখান থেকে হয় 24 এটিপি ফ্রম NADH ডিজেনারেটেড ইন টিসিএস সাইকেল। ওই যে দেখা যাচ্ছে টিসিএস সাইকেলে এখানে বিভিন্ন ধাপে এটা 8টা থাকে 8টা স্টেজ এবং এখানে এটা 2বারই হয় এবং এখানে NADH এগুলো থেকে যে এনার্জি ফাইনালি 24টা 24 এবং 2টা FAD থেকে 2টা করে 4টা এটিপি FAD জেনারেটেড ইন টিসিএস সাইকেল এবং এই FAD এবং NAD ফার্দার রিজেনারেশন হয়ে আবার কিন্তু টিসিএস সাইকেলে তারা প্রবেশ করে আবার ফার্দার কাজ করে থাকে। এভাবে 36 এটিপি। এখন এটা প্রত্যেক ক্ষেত্রে প্রোটিন লিপিড বা কার্বোহাইড্রেট যাদের ক্ষেত্রেই বলে থাকি সবার ক্ষেত্রে একই রকম। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা আছো নাকি নেই? ম্যাম আসি। জি ম্যাম। আচ্ছা, এগুলো কিন্তু আগে পড়ছো, 9-10 এ পড়ে আসছো, এইচএসসি লেভেলে পড়ে আসছো, এই জিনিসগুলোই আবার একটু রিভাইজড হলো। ম্যাম একবার নিজেরা দেখলে এখন ক্লিয়ার হবে। হ্যাঁ, মানে নিজেরা ক্লাসে তো দেখলে আবার শুনলে একটু খালি হ্যাঁ একটু মানে ম্যাম শুনলে মনে থাকবে না, এগুলো নিজেদের একটু দেখতে হবে এই জিনিসগুলো, এগুলো পড়ে আসছো তাহলে হচ্ছে সবার ক্ষেত্রেই এরকম।
তাহলে এখানে এখন আমি এটা স্টপ করে দিচ্ছি আরেকটা ম্যাম হ্যাঁ বলো ম্যাম আমাদের আগের দিন যে হিস্টোলজিক্যাল স্টাডি অফ ফিশ কিডনি ওইটা মানে প্র্যাকটিক্যালের ওইটা পড়ানো হয়েছিল ম্যাম, ওইটা স্লাইডটা দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ ওটা আমি ওই যে আমার মিটিং ছিল পরে আর মনে ছিল না। জি ম্যাম। ঠিক আছে আচ্ছা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ম্যাম। এখন এর আগে যে গড়গড় করে যে কথাগুলো বললাম এখানে সেটাই ফিশের ক্ষেত্রে কি ধরনের কিভাবে নিউট্রিয়েন্ট গুলো হ্যাঁ মেটাবলিজম হয়। তো প্রথমে যেটা হচ্ছে এখানে অ্যানাবলিজম কথাগুলো আছে। মেটাবলিজমের জন্য কার্বোহাইড্রেটটা সাধারণত দেখা যাচ্ছে যে biological utilization of absorbed nutrients for synthesis. Example হচ্ছে growth and energy expenditure. মেটাবলিজমের কাজই হচ্ছে সিনথেসিস। এখানে দেখা যাচ্ছে যে প্রোটিনের থেকে কার্বোহাইড্রেট যদি আমরা ইউজ করে থাকি অ্যাকুয়াটিক স্পিসিস গুলোর ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো হয় রেজাল্ট হয়। মানে হচ্ছে বেসিক্যালি প্রোটিনের থেকে কার্বোহাইড্রেট থেকে তারা এনার্জিটা বেশি পাবে, কারণ প্রোটিন ক্ষেত্রে হচ্ছে প্রোটিনটা স্টোর করতে পারবে না, প্রোটিনটাকে আবার হচ্ছে হয়তোবা করে যে অ্যামিনেশন হয়ে ইউরিয়া যদি তৈরি হয় তাহলে এদের ক্ষেত্রে আবার আরেক সমস্যা, ইউরিয়াকে আবার সিনথেসিস করে সেটা রিলিজ করতে গেলে তাদের প্রচুর এনার্জি প্রয়োজন বা প্রচুর পানিরও প্রয়োজন হয়। এর জন্য দেখা যাচ্ছে বলছে যে কার্বোহাইড্রেটটা ভালো, এবং কার্বোহাইড্রেট হ্যাজ এ লং ল্যাগ টাইম অ্যাসোসিয়েটেড। আবার দেখা যাচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে কার্বোহাইড্রেটের একটু ল্যাগ টাইমটা একটু বেশি, এবং once carbohydrate is ingested and digested blood levels quickly rise, যে লেভেলে গ্লুকোজটা বেড়ে যায় এবং লোয়ার, এই ল্যাগ টাইমটা লোয়ার থাকে এবং ল্যান্ড এলিমেন্টস এর ক্ষেত্রে এর জন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম। যেটা হচ্ছে নর্মাল পাথওয়ে অফ কনভার্টিং কার্বোহাইড্রেটস টু এনার্জি ইজ নোন অ্যাজ গ্লাইকোলাইসিস। প্রথম যেটা প্রসেস যেটা দেখছো গ্লাইকোলাইসিস, 1 mole of glucose converted to 2 moles of pyruvate. Each mole of ATP represents 7.3 kilocalorie of energy. এবং এখান থেকে ওভারঅল এনার্জি এফিসিয়েন্সি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 41% দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ফার্দার অক্সিডেশন অফ গ্লুকোজ ইউটিলাইজেস টু মেকানিজম গ্লাইকোলাইসিস এন্ড টু টিসিএ সাইকেল। এবং গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজম বা সাইটোসল, টিসিএ ইন দ্য মাইটোকন্ড্রিয়া। এগুলো আগে যেটা ডিটেইলসে বলেছি। এবং ইজ টার্ন অন দ্য 15 ATP molecules of pyruvate entering this equals to a 30 ATP. এবং যে এনজাইম গুলা এখানে যে ছবিতে যে এনজাইম গুলা দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, মাছের ক্ষেত্রেও এই এনজাইম গুলো পাওয়া গেছে ফিশের টিস্যুতে, এবং সবচেয়ে বেশি থাকে হার্ট এবং মাসেল টিস্যুতে। এছাড়াও দেখা যাচ্ছে ব্রেইন, কিডনি, গিলস এন্ড লিভারেও অবস্থিত। আরেকটা যেটা হচ্ছে মাছ যখন বা স্ট্রেস বা স্টারভেশন প্রসেসে যায় তারা গ্লুকোনিওজেনেসিস একটা প্রসেস যেটা লিভার করে থাকে, অনেক সময় কিডনিতেও হয়, যেটা হচ্ছে গ্লুকোজ তৈরি করে সিনথেসিস অফ গ্লুকোজ, যেটা
আদার নন কার্বোহাইড্রেট সোর্স, হয়তো প্রোটিন থেকে, কার্বন স্কেলিটাল মাসেল বা প্রোটিন, অথবা লিপিড বা অন্যান্য আদার্স স্টোরস থেকে তারা গ্লুকোজ তৈরি করে, সেটা ব্রেইনে এনার্জি সাপ্লাইয়ের জন্য দরকার, ইমিডিয়েটলি দরকার হয়। এই প্রসেসটাও হয়ে থাকে দেখা যাচ্ছে মেটাবলিজমের মধ্যে, এটাও একটা প্রসেস, গ্লুকোনিওজেনেসিস। লিপিডটা সাধারণত, লিপিড কি হয়, লিপিডের সিনথেসিস প্রসেসটা হচ্ছে লাইপোজেনেসিস। তাহলে আমরা এর ক্ষেত্রে দেখলাম, কার্বোহাইড্রেটস এর ক্ষেত্রে গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন যদি তৈরি হয়, স্টার্চ বা গ্লাইকোজেন স্টোর হয়, সেটা গ্লাইকোজেনেসিস। আবার যদি স্টারভেশন প্রসেসে, স্টারভেশন অবস্থায় যে গ্লুকোজ তৈরি করে, তখন সেটা গ্লুকোনিওজেনেসিস। সেরকম লিপিডের ক্ষেত্রে, লিপিড যদি বডিতে তৈরি করার প্রয়োজন হয়, লিপিড সিনথেসিস বা লিপিডটাকেও তো তারা স্টোর করে রাখে ট্রাইগ্লিসারাইড হিসেবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে লাইপোজেনেসিস। এবং এখানেও যে টিসি, তারা যদি লিপিডসটাকে যদি ক্যাটাবলিজম প্রসেসে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রেও ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল সেটাকে অ্যাসিটাইল কোয়ে পরিণত হতে হবে। এবং fats are derived from the carbon skeletal found in all carbohydrates and non-essential amino acid। এই যেটা বলা হয়েছে যে অনেক সময় ফ্যাটসটা যেটা হচ্ছে কার্বন স্কেলিটাল ফাউন্ড ইন অল কার্বোহাইড্রেটস, হ্যাঁ, এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস থেকেও ফ্যাটটাকে তারা উৎপন্ন করতে পারে অনেক সময়, এনার্জির যদি প্রয়োজন হয়। প্রথম যেটা হচ্ছে স্টেপ 1-এ কার্বোহাইড্রেটস এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ব্রোকেন ডাউন ইনটু 2 কার্বন ইউনিটস known as অ্যাসিটেট। পরবর্তীতে এই অ্যাসিটেট কনভার্টেড টু স্টিয়ারিক অ্যাসিড অর পালমিটিক অ্যাসিড। এবং এখানে যে এই যে সিনথেসিস প্রসেস, এটা কিন্তু সিনথেসিস, যেখানে ফ্যাটস তারা আবার তৈরি করছে। রেসপন্সিবল এনজাইম হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেটেজ। Once palmitate has been formed, it can be elongated and desaturated by enzymes in the mitochondria. The ability to chain elongated seldom exceeds 18 carbons in length. দেখা যাচ্ছে এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল যেটা তারা তৈরি করছে, ট্রাইগ্লিসারাইড আসলে বেসিক্যালি পরবর্তীতে হবে, আর অ্যাডেড টু গ্লিসারল যে এটা 18 কার্বন পর্যন্ত হয়ে থাকে। এবং এই ফ্যাটি অ্যাসিডসটা যেটা আর অ্যাডেড টু গ্লিসারল ফসফেট টু ফর্ম এ লিপিড তৈরি হয় আবার বডিতে। এবং প্রাইমারি সাইট ফর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ইজ ইন লিভার এন্ড এডিপোজ ফিন। এই ঘটনাগুলো সম্পূর্ণরূপে যে সিনথেসিস যে প্রসেসটা সম্পূর্ণরূপে হয়ে থাকে লিভারে এবং এডিপোজ ফিন। মাছের ক্ষেত্রে, কিছু কিছু মাছের ক্ষেত্রে দেখবা এডিপোজ ফিন থাকে, যেমন আয়ের মাছ, হ্যাঁ, এদের ক্ষেত্রে যেটা হচ্ছে এই অ্যাডিপোজ ফিনটা সম্পূর্ণরূপে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের বা লিপিড দ্বারা গঠিত। And fatty acid catabolism দেখো is similar to that of আমাদের ক্ষেত্রে, যেমন ম্যামালস এর ক্ষেত্রে একই রকম। এবং এখানে once the fat hydrolyze, the glycerol moiety goes back into glycolytic pathway for energy production. গ্লিসারল moiety বলছে যে half of the glycerol, যদি গ্লিসারলের, কারণ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের দুইটাই থাকে, হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক ফ্যাটি অ্যাসিড আর হাইড্রোফোবিক গ্লিসারল। তাহলে এই ধরনের পার্ট থাকে, এর জন্য বলছে গ্লিসারল moiety। ওয়ান পার্ট আসতে পারে, হাফ যেটা একটা অংশ। এবং রিলিজ অফ ট্রাইগ্লিসারাইডস ফ্রম এডিপোজ ইজ আন্ডার হরমোনাল, এই যে ইয়ে থেকে যেটা ফ্যাট স্টোর হলো সেগুলো হচ্ছে এডিপোজ ফিন। এখানেও ট্রাইগ্লিসারাইড রূপে যেটা রিলিজ হচ্ছে সেটা সম্পূর্ণরূপে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেক সময় ডিজিজ ইন হুইচ ইন্ডিভিজুয়াল ল্যাক্স অ্যাবিলিটি টু মোবিলাইজ ট্রাইগ্লিসারাইড, যেটা হচ্ছে ওবিসিটি সমস্যা আমাদের এই ওয়ার্ল্ডে হিউম্যানের খুবই বেশি। মেদ চর্বি জমে যায় কেন? এই টিজি লেভেল যদি বেড়ে যায় ট্রাইগ্লিসারাইড, কারণ হচ্ছে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার মানেই হচ্ছে যে তারা এই যে ট্রাইগ্লিসারাইড যেটা হরমোন দ্বারা কন্ট্রোল হয়, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খাচ্ছে না দাচ্ছে না, তারপরে টিজি লেভেল বেশি বা মোটা হয়ে যায় কেন? কারণ বডিতে জেনেটিক্যাল বা হরমোনাল কন্ট্রোল সেটা হয়তো বা তাদের কম থাকে বা থাকে, তাহলে হচ্ছে এই কারণে ওবিসিটি ডিজিজটা হয়ে থাকে।
তারা ট্রাইগ্লিসারাইডটাকে মুভ করতে পারে না, ট্রাইগ্লিসারাইডটাকে ভাঙতে পারে না, বা অন্য কিছুতে ফার্দার প্রসেসিং এ বা সিনথেসিস বা ক্যাটাবলিজম প্রসেসে প্রবেশ করাতে পারছে না। প্রোটিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, বা আমরা যেটা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হিসেবে স্টোর হয় বডিতে, সরি স্টোর বলা হচ্ছে কিন্তু আসলে স্টোর হয় না, যাই হোক খাবার হিসেবে যেটা নিউট্রিয়েন্ট যেটা অ্যাবজর্ব করে অ্যামাইনো অ্যাসিড পুল, এবং এই অ্যামাইনো অ্যাসিডের রিলিজটা বডিতে কি হবে সেটা সম্পূর্ণরূপে কন্ট্রোল করে লিভার থেকে, লিভার ডিঅ্যামিনেশন, ডিন্যাচারেশন অথবা আদার্স ফার্দার প্রসেসিং সবকিছুই। ডায়েটারি অ্যান্ড ক্যাটাবলিজম অফ এর সোর্স হচ্ছে প্রোটিনের সোর্স বা অ্যামাইনো অ্যাসিডের সোর্স হচ্ছে ডায়েটারি এবং ক্যাটাবলিজম অফ প্রোটিনস। প্রোটিন মেটাবলিজমে দেখা যাচ্ছে অক্সিডেশন ফলোড বাই এনার্জি রিলিজ, কার্বন স্কেলিটন ইউজ ফর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। প্রোটিন মেটাবলিজমে প্রোটিনের দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড আনলাইক লিপিডস এন্ড কার্বোহাইড্রেটস আর নট স্টোর ইন দ্য বডি, এটা স্টোর হয় না ফ্যাটি অ্যাসিড এবং লিপিড এর মতো, কার্বোহাইড্রেটস এর মতো। এক্সেস অফ অ্যামাইনো অ্যাসিড আর ডিঅ্যামিনেশন হয়ে যায়, যদি অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড বডিতে থাকে সেটা ডিঅ্যামিনেটেড হয়ে যাবে, and carbon skeletal burned for energy or converted to carbohydrates। ওই যেটা বললাম যে গ্লুকোনিওজেনেসিস যদি তার স্টারভেশন প্রসেসে পৌঁছে যায়, তখন এই প্রোটিনের স্ট্রাকচার যেহেতু বডিতে স্ট্রাকচার দিয়ে থাকে, তাহলে কার্বন স্কেলিটাল বার্ন সেটা বার্ন হয়ে এনার্জিতে কনভার্ট হয়ে যায়, অথবা লিপিড বা কার্বোহাইড্রেট এগুলোতে কনভার্টেড হয়ে যায়। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে তারা যেহেতু স্টোর হচ্ছে না, তারা কি হচ্ছে, দে আর ট্রান্স অ্যামিনেটেড, অনেক সময় ট্রান্স অ্যামিনেশন, ট্রান্সমিশন, ট্রান্সেকশন যেগুলো হচ্ছে ডিএনএ আরএনএ যেগুলো করতে হয় তৈরি করতে, পাস টু এ ডিফারেন্ট কার্বন স্কেলিটাল and eventually either excreted, যদি ডিঅ্যামিনেশন হয়ে এক্সক্রিটেড হয়ে যায়, or used for subsequent অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, পরবর্তী অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসে যদি লাগে ব্যবহৃত হতে পারে। এখানে যেটা বলছে যে অ্যামাইনো অ্যাসিড এক্সক্রিট করে টেরেস্ট্রিয়াল অ্যানিমেলের ক্ষেত্রে ইউরিন, বার্ডস এর ক্ষেত্রে ইউরিক অ্যাসিড এবং ফিশের ক্ষেত্রে লার্জলি অ্যামোনিয়া। কেন অ্যামোনিয়া? এগুলো তোমরা এক্সক্রিটরি সিস্টেম যখন পড়বা তখন এগুলো আসবে। Teleost excrete a mixture of nitrogenous compounds. Most nitrogenous waste excreted through gills. Excretion of ammonia requires less energy than urea because urea is synthesized. যে কথাটা এর আগেও বলছিলাম যে ইউরিয়াকে তাদের সিনথেসাইজ করতে হবে। Further excretion of ammonia does not require movement of water across membrane, so easily তারা পাস করতে পারে। এর জন্য অ্যামোনিয়া, মাছের বেশিরভাগই মাছ হচ্ছে অ্যামনিওটেলিক। আজকে যে পড়াটা পড়ানো হয়েছে এটা কিন্তু একটু কঠিন আছে। হ্যাঁ জি ম্যাম। অনেকটুকুই আছে, এটা পড়তে হবে ভালো করে। জি ম্যাম, বোঝার বিষয়। অনেক বোঝার বিষয়, অনেক কিছু আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে ভালো করে। আমাদের মেটাবলিজম বিষয়ে কোশ্চেন আসলে এইটার মতো থেকেই তো লিখতে হবে, নিউট্রিয়েন্টস যেটা মেটাবলিজম হয়। হ্যাঁ তোমাদের যেমন যেটা প্রশ্ন সাধারণত হয়ে থাকে, যেরকম দেখবা মেটাবলিজমে সবসময় কিছু কমন প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবা। যেমন তোমাদের হয়তো আসতে পারে যে ইন ডিটেলস কার্বোহাইড্রেট মেটাবলিজম ইন ফিশ, তাহলে মেটাবলিজম যদি বলে থাকি তাহলে তোমাদের একটু অ্যানাবলিজম ক্যাটাবলিজম দুইটাই আসবে ম্যাম। দুইটাই আসে। হ্যাঁ, আর যদি আমরা উল্লেখ করে দেই যে ক্যাটাবলিজম কার্বোহাইড্রেট ক্যাটাবলিজম, তখন তোমরা ওই যে গ্লাইকোলাইসিস, টিসিএস সাইকেল এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এইভাবে আলাদা আলাদা করে দিতে পারো। ম্যাম
বলো। ম্যাম ওই যে আগে যে স্লাইডটা থেকে পড়াইলেন কার্বোহাইড্রেট মেটাবলিজম, ওইখানে হুম, দুইটা ফিগার word. ছিল বড়, মানে ফিগার দিয়ে দেখানো, ওই ফিগার গুলাও কি লাগবে ম্যাম? না এটা তোমরা ওই যে চক্রর মতো ম্যাম, হ্যাঁ সাইকেল গুলো চক্র যেগুলো, এই হ্যাঁ। এই এই আগে যেটা বলছি যে সেটা দ্বারাও দেখাই, এগুলো স্মললি তোমরা গ্রসলিও করতে পারো, এত কিছু দরকার নাই। জি ম্যাম, অনেক বড় বড় সাইকেল হ্যাঁ গুলো, না এত কিছু সেটা মনে দরকার নাই, রাখা তো। এগুলো তোমরা করতে পারবে না, এগুলো বায়োকেমিস্ট্রিতেও আছে, এত কিছু দরকার নাই। সরি শেয়ার স্ক্রিন। যেমন এখানে যেমন এই ইগুলো যেমন এখানে দেখানো হয়েছে যে এই প্রত্যেকটা ইয়ের হ্যাঁ আবার স্ট্রাকচার গুলো দেওয়া হয়েছে, হয়েছে কিচ্ছু দরকার নাই। টিসিএস সাইকেল জাস্ট ফিগার রাখলা, যদি তোমরা মনে করো পাইরোভেট এসিটাইল কোয়ে টিসিএস সাইকেল, দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দেখালে সেখানে এই যে এনএডিএইচ এগুলো যে ট্রান্সফার হয়ে এটিপি তৈরি হচ্ছে, এগুলো একটু দেখানোটা খুব জরুরি। যেমন এই যে এই ছবিটা যদি দিয়ে দাও, এটাই কিন্তু যথেষ্ট, সম্পূর্ণরূপে চলে আসছে সব। জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম, এটা তো থ্যাংক আঁকতেই ইউ পারবা, ম্যাম। এটা তো হ্যাঁ কোনো ম্যাম। ব্যাপার না। এইটা এবং এইটাকেই ব্যাখ্যা করবা, বর্ণনা। জি ম্যাম, ওকে এটা এক্সপ্লেন করলেই তোমার মেটাবলিজম যেটাই আসুক, আদার্স কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড যেটাই আসুক, এসিটাইল কোয়ে পর্যন্ত আসা, তারপরে দেখা যাচ্ছে সেখান থেকেই হয়। এখানে ওই এই ছবিগুলোই দেখবা যে পরবর্তী ওইগুলো দেওয়া আছে, আমি তোমাদের পাঠাবো এগুলা। হ্যাঁ জি ম্যাম। যেমন সাইট্রিক অ্যাসিড সাইকেল, এখানে কিচ্ছুই কিন্তু দেওয়া নাই। এখানে যে ইগুলো যে লাস্ট যে অক্সালোএসিটেট বা সাকসিনেট যেগুলো তৈরি হচ্ছে, এগুলো কোনো প্রোডাক্ট দেওয়া নাই, শুধু কোএনজাইম গুলো দেওয়া এবং সেখান থেকে কিভাবে এনার্জি গুলো রিলিজ হচ্ছে জাস্ট এগুলো দেওয়া আছে। এইরকমই আর কি। এই যে এই চিত্র, এগুলা যেমন প্রোটিন লিপিড এগুলো সবগুলাই আছে, কিন্তু প্রোটিন কিভাবে হচ্ছে, ফ্যাটি অ্যাসিড কিভাবে, গ্লুকোজ কিভাবে, কোথায় কোথায় কোন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো কোথায় কোথায় ঢুকছে, কিভাবে বার্ন হচ্ছে বা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণই ক্যাটাবলিজম, মেটাবলিজম না। এবং অ্যানাবলিজম যেটা হচ্ছে, অ্যানাবলিজম বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা দেখছি লিভারে হচ্ছে, গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস, হ্যাঁ যেটাই বলি সেগুলো হচ্ছে, এবং ডিঅ্যামিনেশন অথবা ট্রান্সঅ্যামিনেশন, হ্যাঁ ট্রান্সক্রিপশন যেটা বা সেটা প্রোটিন সিনথেসিস, এগুলো সব লিভারে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। কারো কোনো আছে?